রিজার্ভ হ্যাকিং এর ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক। ফিলিপিন্স থেকে $৬৮,০০০ উদ্ধারের দাবি। বাংলাদেশ ব্যাংকের উপর ক্ষুব্ধ অর্থমন্ত্রী। I'm certainly going to take action on this audacity of Bangladesh. আস্থা সংকটে পড়বে ব্যাংকিং খাত, বলছেন অর্থনীতিবিদরা। প্রকৃত কারণ উদ্ঘাটনের তাগিদ। যতই মেশিন যতই ক্রস চেকিং করুক সিস্টেম, পেছনের মানুষটা তো ইম্পর্টেন্ট। সেই জন্য এরকম গুরুত্বপূর্ণ জায়গাতে বাংলাদেশ ব্যাংক সবসময় আমার মনে হয় তারা অবশ্যই ব্যাপারে সজাগ ছিল, এখন আরো সজাগ হবে। কোন রকম প্রতিকার না হয় তাহলে কিন্তু সেই আস্থার সমস্যাটা সৃষ্টি হতে পারে। আপাতত তো ভাবমূর্তিতে কিছুটা আঘাত আসছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি পারমিতাহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিভিন্ন দেশে বন্দী ১৩,০০০-এরও বেশি বাংলাদেশি। পরিচয় নিশ্চিত না হওয়ায় ফিরিয়ে আনতে বিলম্ব, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অধিকার নিশ্চিতের আহ্বান অভিবাসন বিশেষজ্ঞের। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হাইকোর্টে খারিজ। তথ্য দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে নেওয়া যাবে আইনি ব্যবস্থা। নৈরাজ্যের বিরুদ্ধে অভিযানের পর রাজধানীতে ২৪ ঘন্টার ধর্মঘটে গেল অটোরিকশা চালকরা। ৯০০ টাকার বেশি জমা নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। স্বেচ্ছাচারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অভিযোগে একে অপরকে দোষে জাসদের দুই পক্ষ। ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই বিভাজন, অভিমত বিশ্লেষকদের। এবং সুপার 10 নিশ্চিতের লড়াইয়ে আর মাত্র ১ ঘন্টা পর ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ধর্মশালায় বৃষ্টির পূর্বাভাস, ম্যাচ নিয়ে শঙ্কা। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া $৬৮,০০০ ফিলিপিন্স ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছেন অর্থ বিভাগের সচিব এম আসলাম আলম। ২ সপ্তাহ পর তদন্ত রিপোর্ট হাতে পেলেই জড়িতদের সম্পর্কে জানা যাবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ৪ ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা রাকেশ আস্তানার সঙ্গে অর্থ বিভাগের সচিবের বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। এদিকে বাংলাদেশ ব্যাংক অর্থ চুরির বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে দেরি করে জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের নিউ ইয়র্ক শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্ত ও ওই অর্থ ফেরত আনতে করণীয় ঠিক করতে রোববার সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ৪ ডেপুটি গভর্নর, অর্থ বিভাগের সচিব এম আসলাম আলম ও বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা রাকেশ আস্তানা। বৈঠক শেষে অর্থ বিভাগের সচিব জানান, বেশিরভাগ অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যাওয়ায় তা ফেরত আনতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। শ্রীলঙ্কা থেকে $20 মিলিয়ন ঠেকানো গেছে এবং ওর মধ্যে $19.93 মিলিয়ন আমরা অলরেডি ফেরত পেয়েছি। বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে নিউ ইয়র্ক ফেডে, সেখানে অলরেডি জমা হয়েছে। আর ফিলিপাইনের যে মানি লন্ডারিং কর্তৃপক্ষ আছে, তারা এই সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছে, ওইখান থেকে $৬৮,০০০ ফেরত পাওয়া গেছে। আর বাকি টাকা ফেরত পাওয়া যায়নি। ইয়েতে ফিলিপাইন কর্তৃপক্ষ এটা উদ্যোগ নিচ্ছে। আর আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক, আমি জানতে পারলাম যে তারা ফরেনসিক এক্সপার্ট করেছে। হ্যাকিং এর সঙ্গে দেশের ভেতরে নাকি বাইরের লোক জড়িত তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। ইনভেস্টিগেশনটা শেষ হলে আমি জানতে পেরেছি আরো ২ সপ্তাহের মতো সময় লাগবে। তারপর পুরো তাদের রিপোর্টটা পেলে সেই রিপোর্টটা পর্যালোচনা করে তখন বলতে পারবো যে এটা ভিতরের না একদম বাইরের অ্যাটেম্পটা নেওয়া হয়েছিল। এদিকে শুরুতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাফাই গেয়ে ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিলেও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। It appears যে আমাদের সাইবার প্রোটেকশন প্রোগ্রাম has flaws. It appears, I can't say definitely. There the Bangladesh had the audacity not to inform me to protect the secrecy and their work. I'm certainly going to take action on this audacity of Bangladesh.
and you will hear about it soon. That's all. I will make a statement either afternoon or tomorrow. এই ঘটনা তদন্তে এফবিআই এর সহায়তা নেওয়া হবে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলেও জানান অর্থমন্ত্রী। নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে তৃতীয় কোনো পক্ষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তিগত দিক যারা দেখভাল করেন তাদেরকেও নজরদারিতে আনার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে বিশ্বব্যাংকের ঢাকায় নিযুক্ত প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, সমস্যার সুষ্ঠু সমাধান না হলে বিদেশে দেশের ব্যাংকিং খাত আস্থার সংকটে পড়বে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সর্বশেষ তথ্যমতে ফেব্রুয়ারিতে দেশের রিজার্ভ পৌঁছেছে $28 বিলিয়ন। বাংলাদেশের মতো অর্থনীতির জন্য বৈদেশিক মুদ্রার এই মজুদ বহির্বিশ্বে দেশের ব্যাংকিং খাত ও অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ অব নিউ ইয়র্ক থেকে দেশের রিজার্ভের অর্থ হ্যাকিং এর ঘটনায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হয়েছে, পাশাপাশি দেখা দিয়েছে বিদেশি আস্থা সংকটে পড়ার। তবে দেশে বড় অঙ্কের রিজার্ভ থাকায় আমদানি রপ্তানিতে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিশ্বব্যাংকের ঢাকায় নিযুক্ত প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আর্থিক খাতের সবচেয়ে অ্যাপেক্স ইনস্টিটিউশন হলো কেন্দ্রীয় ব্যাংক, মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক। সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং তার যদি কোনো রকম প্রতিকার না হয়, তাহলে কিন্তু সেই আস্থার সমস্যাটা সৃষ্টি হতে পারে। এই ধরনের ঘটনা তো খুব একটা ঘটে না, বিরল। কাজেই আপাতত তো ভাবমূর্তিতে কিছুটা আঘাত আসছে, সেটা তো অ্যাভয়েড করা সম্ভব না। সেই ভাবমূর্তিকে আবার রিস্টোর করার জন্য আমাদের কাজ করতে হবে। দেশের ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করতে কোনো চক্র এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে বলে আশঙ্কা বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরের। তাই প্রযুক্তির পেছনের ব্যক্তিদের দক্ষতার পাশাপাশি সততার দিকেও নজর দেওয়া জরুরি বলে মনে করেন তিনি। উন্নয়নশীল দেশ হিসেবে বেশ টাকা পয়সা হয়েছে, কাজে টাকা পয়সা হলে চোরের নজর পড়ে, ডাকাতের নজর পড়ে। আর দ্বিতীয়টা হলো সরকারকে একটু হেনস্থা করতে চায়, তারা টাকা বিনিয়োগ করে অনেক কাজে করেছে। অনেকদিন যাবৎ শুনে আসছি যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারে। তো এটা তো একটা আঘাত, বড় আঘাত। যতই মেশিন, যতই ক্রস চেকিং করুক সিস্টেম, পেছনের মানুষটা তো ইম্পর্টেন্ট। সেই জন্য এরকম গুরুত্বপূর্ণ জায়গাতে লোকটিকেও দক্ষতা থাকতেই হবে, প্লাস নির্ভরতা তার উপরে, তার সততা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের খুঁজে বের করার পাশাপাশি তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মত অর্থনীতিবিদদের। গ্যারান্টি দিতে পারবে না। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ জালিয়াতির ঘটনা তদন্তে প্রয়োজনে সহায়তা করবে গোয়েন্দা পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশের কোনো সহায়তা চায়নি বাংলাদেশ ব্যাংক। আমরা রেডি আছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিংবা ডিবি কিংবা সিটি কোথাও এখন পর্যন্ত আমাদেরকে আসলে জানানো হয়নি বা আমাদের সহায়তা প্রয়োজন আছে এটি এখন পর্যন্ত তারা আমাদের কাছে কোনো সহায়তা চায়নি। তবে আমরা আমাদের কাছে সহায়তা চাইলে, কারণ এখানে আপনারা জানেন যে এখানে কাজ করতে গেলে অবশ্যই সংশ্লিষ্ট অথরিটির মানে ওখানে অ্যাক্সেস লাগবে, সবকিছু নিয়েই কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রস্তুত রয়েছি, আমাদের সহায়তা চাইলে অবশ্যই আমরা এই তদন্ত কার্যক্রমের সাথে আমরা সম্পৃক্ত হব। বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার চুক্তি বাতিলের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে সরকারকে কিছুই জানায়নি মালয়েশিয়া। সকালে মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ সচিব বেগম শামসুন নাহার সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, মালয়েশিয়ার সিদ্ধান্ত জানা গেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে সরকার। আমাদের দিক থেকে যেমন এমওর কার্যকারিতা, আমাদের যে লোক প্রেরণের যে প্রস্তুতি, সেগুলো আমাদের আছে। এখন তারা অফিসিয়ালি এখন আমাদেরকে কিছুই জানায়নি। এখন এই বিষয়টাতে অফিসিয়ালি তারা আমাদেরকে কোনো কিছু না জানানো পর্যন্ত আমরা আর নতুন কোনো বক্তব্য নাই আমাদের। এদিকে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার চুক্তি বাতিলের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বায়রা সভাপতি আবুল বাশার। দুপুরে মগবাজারের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। শ্রমিক পাঠাতে ব্যবসায়ীদের পক্ষ থেকে আবারও চেষ্টা করা হবে বলে জানান তিনি। আসলে কি তাদের লোকের প্রয়োজন আছে কি না নাই, নাকি এটা কোন একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র করে আমাদের দেশ থেকে লোক থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার কোন ষড়যন্ত্র কিনা, এটা না দেখে না বুঝে দুই পক্ষই এই এমইউ স্বাক্ষর করে আমার মনে হয়
আমাদের দুই দেশের জন্যই অসম্মানজনক। মালয়েশিয়া যে আমরা লোক পাঠাতে পারলাম না, আমাদের ক্ষতি হবে, তাও আমি মনে করি না। আমি মনে করি অন্যান্য দেশ যেভাবে লোক নিচ্ছে সেভাবে এটা অব্যাহত থাকলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে, আমরা সফলতার সাথে। বিশ্বের বিভিন্ন দেশে বছরের পর বছর বন্দি জীবন কাটাচ্ছেন 13,000-এর বেশি বাংলাদেশি। শুধু গত এক বছরে বন্দির সংখ্যা বেড়েছে প্রায় 6,000। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পরিচয় নিশ্চিত হওয়া গেলে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালানো সম্ভব। আর অভিবাসন বিশেষজ্ঞের মতে শুধু ফিরিয়ে আনাই নয়, সে দেশ থেকে প্রাপ্য অধিকার নিয়েই যেন তারা ফিরতে পারেন, সে উদ্যোগও নিতে হবে। এহসান জুয়েলের রিপোর্ট। দুবেলা দুমুঠো আহার আর একটু সুখের আশায় তাদের স্বদেশ ছেড়ে যাওয়া, কখনো ঝুঁকি নিয়ে অবৈধ পথে, কখনো দালালের খপ্পরে পড়ে তাদের ঠাঁই এখন ভিনদেশের কারাগারে। তবে অনেক ক্ষেত্রে বৈধ কাগজপত্র থাকার পরও চাকুরিদাতার প্রতারণার কারণে অনেককে যেতে হচ্ছে কারাগারে। সরকারি হিসেবে বিশ্বের 37টি দেশে গত বছর যেখানে প্রায় 7,000 বাংলাদেশি বন্দী ছিল, বর্তমানে সে সংখ্যা 13,024 জন। এর মধ্যে সর্বোচ্চ প্রায় 4,000 বন্দী রয়েছেন ভারতে। আটককৃতদের মধ্যে 55 জন বন্দী রয়েছেন মৃত্যুদণ্ডাদেশ নিয়ে। অভিযোগ রয়েছে, বছরের পর বছর ধরে বিদেশের কারাগারে আটক থাকলেও তাদের মুক্ত করে আনতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অনেক সময় ভুয়া নাগরিক শনাক্ত করতে সময় ক্ষেপণ হয়। তারা অব্যাহতভাবে আমাদেরকে বলেন এরা বাংলাদেশের নাগরিক, ফেরত নিয়ে আসতে হবে। আমরা তাদেরকে যেসব এভিডেন্স দিতে বলি তারা দিতে পারেন না। তখন একটা স্টেলমেট তৈরি হয় একটা লম্বা সময়ে। দেখা গেল 200 জনের মধ্যে হয়তো 2 জন সত্যিকার অর্থে বাঙালি আছে, তো তখন ওই 2 জনকে বা 5 জনকে ওখান থেকে বের করে নিয়ে আসা এটা সময় সাপেক্ষ ব্যাপার। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বৈধ পথে যাওয়া বন্দীদের দেশে ফিরিয়ে আনার সময় লক্ষ্য রাখতে হবে সেদেশ থেকে তাদের ন্যায্য পাওনা আদায় হয়েছে কিনা। শুধুমাত্র ডিটেইনিদের ফিরিয়ে আনা না, তাদের ন্যায্য যেই অধিকার সেটা যেন নিশ্চিত হয়। এমন বহু সংখ্যক বাংলাদেশি বিভিন্ন শ্রম গ্রহণকারী দেশগুলোতে আছেন যেখানে তারা বৈধ কাগজপত্র তারা সেই সমস্ত দেশে নিয়ে গেছেন, তারা বাধ্য হয়েছেন তাদের চাকরি থেকে ছেড়ে দিতে। তিনি যদি এখন একটা অনিয়মিত অবস্থায় থেকে থাকেন, তার জন্য যে একটা আইনি লড়া এবং সে তাকে যেন তার ন্যায্য পাওনা তিনি যেন পেতে পারেন, এই ব্যাপারেও কিন্তু সরকারকে উদ্যোগী হতে হবে। যেসব দেশে বাংলাদেশের দূতাবাস বা মিশন নেই, সেসব দেশের তথ্য অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। তাই সরকারি হিসেবে বিদেশে বন্দীর সংখ্যা 13,000 বলা হলেও বাস্তবে এই সংখ্যা আরো বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কার্গো বিমান চলাচলে যুক্তরাজ্য যেসব শর্ত দিয়েছে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনের সাথে সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় মন্ত্রী বলেন, আগামী 31শে মার্চের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। কি তারা যাচ্ছেন, কোন কোন জায়গায় শর্ট টার্ম কি যাচ্ছেন, মিড টার্ম কি যাচ্ছে, এটা তারা ছোট একটা তালিকা মতো তারা দিয়েছে। আমরা এর ভিত্তিতে ইতিমধ্যে আমাদের এক্সপার্টরা বসছেন, তারা বসে বিস্তারিত করে ওদের সাথে যোগাযোগ করবেন, যাতে বাইরের কোনো সাহায্য লাগবে কিনা সেটা দেখবেন, সেই অনুসারে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তারা পলিটিক্যালি মনে করে বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্টনার অফ ইউকে, সুতরাং এই ক্ষেত্রে যে পলিটিক্যাল ফল আউট আছে তারা ভালো করে জানেন। আমি মনে করি যে আমাদের চেষ্টা মতো কোনো ত্রুটি থাকবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য নিতে পারবে পুলিশ। তবে ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কাউকে হয়রানি করা হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়ে আদালত এই আদেশ দেন। এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী। আর আইন বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযুক্তের বিরুদ্ধে থানায় বা আদালতে দেওয়ানি ও ফৌজদারি 2 ধরনের মামলা করতে পারবেন। আফজাল হোসেনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকায় ভাড়াটিয়ার ছদ্মবেশে জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রমের কয়েকটি ঘটনার প্রেক্ষিতে গত বছরের নভেম্বরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির তৎপরতায় প্রশ্ন ওঠে, ব্যক্তিগত গোপনীয় তথ্য নেওয়ার আইনগত কোনো ভিত্তি পুলিশের আছে কিনা। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটও করেন এক আইনজীবী। রোববার এর রিটটি খারিজ করে দিয়ে হাইকোর্ট বলেন, পুলিশ তথ্য নিতে পারবে, তবে এসব তথ্যের অপব্যবহারের মাধ্যমে কোনো নাগরিক হয়রানির শিকার হলে আইনের আশ্রয় নিতে পারবেন। এই আদেশের মধ্য দিয়ে
এই যে চলমান প্রক্রিয়া তথ্য সংগ্রহের এর কোনো আর বাধা রইল না। ব্যক্তিগত তথ্য কালেকশন করতে যে যদি কোনো ভাড়াটিয়া হয়রানির শিকার হন, এরকম যদি কোনো স্পেসিফিক ঘটনা নিয়ে আসেন, তাহলে কোর্টেরও দ্বারস্থ হতে পারেন, কত পুলিশের কাছে দ্বারস্থ হতে পারেন। আইন বিশেষজ্ঞদের মত, পুলিশকে তথ্য দিয়ে কেউ হয়রানির শিকার হলে অভিযুক্তের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি দু ধরনের মামলাই করা যাবে। যদি একজনকে ডিফেম করা হয় বা তাকে যদি অন্যায়ভাবে যদি কোনো কাজে জড়িত করা হলো, তাহলে তার জন্য সে ক্রিমিনাল রিমেডির জন্য পানিশমেন্ট চাইতে পারবে, অথবা যিনি অপব্যবহার করলো, অপব্যবহারে যিনি সহযোগিতা করলো, তার বিরুদ্ধে ফৌজদারি আদালত প্লাস দেওয়ানি আদালত 2 কোর্টে একই সঙ্গে মামলা প্রতিকার চাইতে পারবে। যদিও রিটকারের আইনজীবীর দাবি, তথ্য সংরক্ষণ এবং তথ্যের গোপনীয়তা রক্ষায় সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যাবেন তিনি। এই তথ্যগুলো দিয়ে কোন তথ্যর মাধ্যমে কোথায় কোন বিপদের মধ্যে ঢুকছি সেই বিষয়টা এখনো মানুষের কাছে পরিষ্কার না। এটা উচ্চ আদালতে গিয়ে সেটেল হওয়ার কতগুলো বিষয় আছে। ডিএমপির নির্দেশনা অনুযায়ী রাজধানীর বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের আগামী 15 মার্চের মধ্যে নির্ধারিত ফর্মে তথ্য দিতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। চট্টগ্রামে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা ও 2 ছেলে নিহত, আহত বাবা মেয়ে। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করতে সহযোগিতার হাত বাড়াতে সমাজের বিত্তবান ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 2টি শিক্ষা প্রতিষ্ঠানকে বাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের আলাদা বাসের ব্যবস্থা করা গেলে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ কমবে। নিটোল নিলয় গ্রুপের দেয়া 35 আসনের 7টি বাসের চাবি তুলে দেওয়া হয় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ পাবলিক স্কুল ও কলেজ এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষের হাতে। এর আগে শেখ ফজলাতুন্নেসা কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের প্রধান নির্বাহীর হাতে একটি 4D আল্ট্রাসোনোগ্রাম মেশিন হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এদিকে দ্বাদশ শ্রেণীর ছাত্রী শতাব্দীর মুখে দুর্ভোগের কথা শোনার পর মন্ত্রীর নির্দেশে আজ থেকে রাজধানীর শেরডা বাজার থেকে মহাখালী পর্যন্ত নারীদের জন্য চালু হলো বাস সার্ভিস। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। দলীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে মতভিন্নতায় আবারও ভেঙেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বিভক্তির জন্য স্বেচ্ছাচারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অভিযোগ এক পক্ষ আরেক পক্ষকে দুষছে। আর বিশ্লেষকরা বলছেন, কোনো আদর্শগত দ্বন্দ্ব নয়, বরং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই বিভক্তি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ৭১-এর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে 1972 সালের 31শে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বিভিন্ন বিতর্ককে কেন্দ্র করে 1980 সালে রাজনীতির অস্থির সময়ে প্রথম ভাঙনের মুখে পড়ে দলটি। জাসদ ভেঙে গঠন করা হয় বাসদ। 86 সালে কাজী আরেফ ও হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদ পুনর্গঠন কেন্দ্র গড়ে ওঠে, যা পরে পরিচিতি পায় জাসদ ইনু হিসেবে। 88 সালে দলটি আবার ভেঙে 7 ভাগে বিভক্ত হয়। 97 সালে জাসদ ইনু, জাসদ রব ও বাসদের একাংশ মঈনুদ্দিন খান বাদলের উদ্যোগে ঐক্যবদ্ধ হলেও 2002 সালে আসম আব্দুর রবের নেতৃত্বে আলাদা হয়ে যায় একটি অংশ। আর 2004 সালে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ 14 দলীয় জোটে যোগ দেয়। সবশেষ শনিবার শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে আলাদা হয়ে যায় আরেকটি অংশ। কাউন্সিল অধিবেশনের বাইরে রাস্তাঘাটে কারো চত্বরে কোনো ব্যক্তি কোনো কমিটি ঘোষণা করার বিধান জাসদের কখনো ছিল না। এই ভাঙন কর্মটির সাথে আচরণ এবং দীর্ঘদিনের জমে থাকা যে ক্রোধ, সেটার বিস্ফোরণে তাদের অগণতান্ত্রিক এবং স্বেচ্ছাচারী আচরণের জন্য প্রধানত বিক্ষোভের জন্মানো হয়েছে। আর্থিক অস্বচ্ছতার কোনো অভিযোগ না সরকার, না সাংবাদিক, না কোনো কর্মী উত্থাপন করতে পেরেছেন। এইটা ডাহা মিথ্যা কথা। এদিকে দীর্ঘদিন ধরে জাসদের রাজনীতি পর্যবেক্ষণ করছেন এমন ব্যক্তিরা বলছেন, 75-এর 7ই নভেম্বরের পর জাসদের আদর্শিক মৃত্যু হয়েছে। আর বর্তমান সময় ক্ষমতার রাজনীতিতে টিকে থাকার জন্য লড়াই করছে দলটি। আর এই ভাঙন সেই দ্বন্দ্বের ফল। জাসদের যে রাজনীতিটা ছিল সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রিকতা, রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, সেটাতে ছেদ পড়েছে 7ই নভেম্বরে। এরপর থেকে কিন্তু আপনি দেখবেন যে জাসদের রাজনীতিটা কিন্তু আবর্তিত হচ্ছে কোনো একটা বড় দলের অনুকম্পা নিয়ে সার্ভাইভ করা। আবার অনেকেই হয়তো ভাবছে যে না, আমাদের আলাদা হওয়া দরকার, নাইলে মান সম্মান থাকছে না। তিনি আরো বলেন, সমাজতান্ত্রিক বিপ্লব ও সাম্যবাদের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা এই দলটির এমন পরিণতি সুস্থ রাজনীতির জন্য কখনোই কাম্য নয়। জাসদের মধ্যে আপনি দেখবেন যে খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক রাজনীতির
ওয়ার্ল্ড টি20-র খবর। সুপার 10 নিশ্চিত করতে প্রতিপক্ষকে হালকাভাবে না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই পরবর্তী পর্বে ওঠার কথা জানিয়েছেন টাইগার বোলিং কোচ হিথ স্ট্রিক। আর অঘটনের স্বপ্নে বিভোর ওমান। বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবার কথা রয়েছে। ভারতের ধর্মশালা থেকে মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। রাতভর বৃষ্টি আর সকাল থেকে হিমালয়ে জমা বরফ। জানা গেছে হিমাচল প্রদেশে বর্তমান মৌসুমের তুলনায় স্বাভাবিক থেকে অস্বাভাবিকভাবে তাপমাত্রা নেমে গেছে 60 ডিগ্রি সেলসিয়াসের নিচে, যে কারণে অনুশীলনে নামেনি বাংলাদেশ দল। ওমানের আগে বড় প্রতিপক্ষ হয়ে উঠল কি প্রকৃতি, মানতে নারাজ টাইগারদের বোলিং কোচ। পেশাদার দলের কাছে এটা কোনো সমস্যা হবার কথা নয়, কারণ ওমান তো খুব গরমের মধ্যে খেলে অভ্যস্ত, তাই আবহাওয়ার এমন আচরণ দু দলের জন্যই সমান হবে। ধর্মশালার উইকেটে দারুণ পেস ধরছে মুস্তাফিজ। এখনো ফিট না হলেও এ ম্যাচেও 4 পেসার মাঠে নামাবে বাংলাদেশ। জানা গেছে টাইগারদের অপরিবর্তিত একাদশ নামছে ওমানের বিপক্ষে। ক্রিকেটীয় বিচার বিশ্লেষণে প্রতিপক্ষ ওমান বাংলাদেশের তুলনায় যোজন যোজন পিছিয়ে থাকলেও পচা শামুকে পা কাটতে চায় না বাংলার বাঘেরা। ওমানকে হালকাভাবে নেওয়ার কিছুই নেই, কারণ তারা নিজেদের প্রমাণ করেই এ পর্যন্ত এসেছে। ওমানের সাথে এর আগে খেলা না হলেও তাদের সম্পর্কে বেশ ধারণা পেয়েছি, তাই অন্য সব ম্যাচের মতো আমরা স্বাভাবিক খেলাটা খেলে সুপার 10 নিশ্চিত করতে চাই। অন্যদিকে আইসিসির সহযোগী দেশ ওমান এই প্রথম কোন টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এত বড় ম্যাচ খেলতে যাচ্ছে, আর সেই ম্যাচেই রূপকথার জন্ম দিতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। নিঃসন্দেহে বাংলাদেশ অনেক ভালো দল, কিন্তু আমরাও দারুণ আত্মবিশ্বাসী, কারণ যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি তাতে করে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস রচনা করতে পারবো। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও সুপার 10-এ উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। এই ক্রিকেট দুনিয়ায় অনেকটাই অপরিচিত নাম ওমান। ইতিহাস রচনা করবে নাকি বাংলাদেশ মূল পর্বের আগে আদর্শ প্রস্তুতি সম্পূর্ণ করবে? এই দুই প্রশ্নের সবই কিন্তু উল্টে যেতে পারে বৈরী আবহাওয়ার কারণে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে হুমায়ুন কবির, সময় সংবাদ, ধর্মশালা, ভারত। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এছাড়া নির্বাচন যেন কোনোভাবেই ব্যাহত না হয় সে ব্যাপারে কাজ করতে সবাইকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি। প্রথম পর্বে নির্বাচন 22 তারিখে হচ্ছে, সে সকল প্রস্তুতি আমাদের আছে। সেখানে কিছু কিছু জায়গা থেকে অভিযোগ এসছে যে কিছু সংঘর্ষ হচ্ছে। আমরা স্থানীয় প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে সজাগ থাকার জন্য বলেছি যে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কারো যদি অবহেলা দেখে এই ব্যাপারে, তাহলে আমরা তাদেরকেও ছাড় দেব না। আমরা এই ধরনের যে পদক্ষেপ নিতে বিন্দু মাত্র আমরা পিছপা হব না, কারণ আমরা চাচ্ছি একটা স্থানীয় নির্বাচনের এক নিম্নতম পর্যায়ে যে নির্বাচনটা, সেটা সৌহার্দ্যপূর্ণভাবে এবং যেন হয়। সন্ধ্যার সময় আরো থাকছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জোটবদ্ধভাবে আসন বণ্টনে বামফ্রন্ট কংগ্রেসের মধ্যে সমঝোতা হয়নি। তৃণমূলের ইশতেহারের কড়া সমালোচনা বিজেপির। রাজধানীর বনশ্রীতে 2 সন্তান হত্যাকাণ্ডে অভিযুক্ত মা মাহফুজা মালেক জেসমিন আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম নবীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জেসমিন। এর আগে দ্বিতীয় দফা 5 দিনের রিমান্ড শেষে বিচারকের খাস কামরায় আসামিকে নেওয়া হয়। গত 29 ফেব্রুয়ারি বনশ্রীর বি ব্লকের একটি বাসায় মাহফুজা মালেকের 2 সন্তানের রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনায় 2 শিশুর বাবা বাদী হয়ে তার স্ত্রী মাহফুজা মালেক জেসমিনকে আসামি করে রামপুরা থানায় হত্যা মামলা করেন। আজকে তদন্তকারী কর্মকর্তা মাননীয় আদালতে আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার প্রার্থনা করেন। সেই অনুযায়ী আসামি নিজে ম্যাজিস্ট্রেট সাহেবের সম্মুখে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলেই আমরা জানি, এবং নিজে দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করেছে। রাজধানীর শেওড়া থেকে মহাখালী পর্যন্ত চালু হলো নারীদের জন্য বাস সার্ভিস। গতকাল বিআরটি এর অভিযান পরিদর্শনের সময় সড়ক পরিবহন মন্ত্রীকে সামনে পেয়ে পাবলিক বাসে উঠতে না পারার অভিযোগ জানায় 10ম শ্রেণীর শিক্ষার্থী শতাব্দী। তাৎক্ষণিকভাবে মন্ত্রী নির্দেশ দিলে সকাল থেকে চালু হলো এই স্পেশাল সার্ভিস। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী শামসুন নাহা শতাব্দী ও তার সহপাঠীরা। মহিলা সিট না এগুলা বলে এবং বলে যে মিনিস্টার আই হ্যাভ এ কোশ্চেন। এভাবেই দীপ্ত কণ্ঠের কিশোরী মনোযোগ আকর্ষণ করল মন্ত্রীর।
মুহূর্তেই প্রশ্ন, নারীদের জন্য আলাদা বাস সার্ভিসের প্রয়োজন রয়েছে কিনা। সড়ক পরিবহন মন্ত্রী এই প্রশ্নের উত্তর না দিয়ে তার কর্মকর্তাদের দিলেন নির্দেশ। বিআরটিসির বাস চেয়ারম্যানকে বলে দেওয়া আছে, ঠিক আছে, সমাধান দিয়ে দিলাম। রোববার সকাল থেকেই চালু হলো বাস সার্ভিস। এতে শতাব্দীর ভোগান্তির সঙ্গে সঙ্গে এই রুটে চলাচলকারী নারীদের প্রতিদিনকার ভোগান্তির অবসান হলো। এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে শতাব্দী সারা দেশে নারীদের জন্য বাস চালুর দাবি জানিয়েছে। শুধু সারা থেকে এমএস পর্যন্ত না, সারা বাংলাদেশে যে মেয়েরা আছে, মহিলারা আছে, তাদেরও বাসে উঠতে কষ্ট হয়। আমি চাই মাননীয় মন্ত্রী তিনি যাতে শুধু এই পর্যন্ত না, সারা বাংলাদেশে যাতে বিআরটিসি মহিলা বাস চালু করেন। শতাব্দীর তাৎক্ষণিক বুদ্ধিতে খুশি তার সহপাঠীরাও। শতাব্দী গতকালকে যে কাজটা করেছে তাতে আমরা সবাই কি বলবো অনেক খুশি এবং আমরা এদের মধ্যে অনেকেই আমরা অনুপ্রাণিত। প্রতিবাদ করার মনোবলটা থাকে, কিন্তু সেটা আমরা কোনো কারণে হারিয়ে ফেলি। কিন্তু কালকে যে ও কাজটা করলো, যে মনের ভাবটা প্রকাশ করলো, এটা আমাদের সবার মধ্যে আসে না। ও খুবই সাহসী, ওই কাজটা করতে পারবে সেটা আমরা জানতাম, কিন্তু সত্যি যে করে ফেলবে সেটা বুঝতে পারি না। মেয়ের এমন ভূমিকা ভবিষ্যতে অনেক মেয়ের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন শতাব্দীর মা। আমি তাকে ছোট থেকে বলছি তুমি সাহসী হবা, মেয়ে হিসেবে জন্মগ্রহণ করছো বলে যে তোমার সাহস না, এটা ভুল কথা। তোমাকে অনেক সাহসী হতে হবে, ছেলেরা যা করতে পারে তুমি তার চেয়ে বেশি করতে পারো। কর্মব্যস্ত নগরীতে শতাব্দীর ভোগান্তির অবসান হলো, তবে তার মতো অসংখ্য নারী প্রতিদিন পাবলিক বাসে ভোগান্তির শিকার হয়। সেই ভোগান্তিরও অবসান ঘটবে, এমনটাই প্রত্যাশা শতাব্দীর। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। গাড়ি রেকর্ডিং এবং জেল জরিমানা বন্ধ সহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ধর্মঘট পালন করছেন সিএনজি অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের চালকরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে সিএনজি চালকদের এই ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েন নগরবাসী। এদিকে সিএনজি অটোরিকশার নির্ধারিত জমার অতিরিক্ত আদায় করা হলে মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার মিটারবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযানের কয়েক ঘন্টা পরই রোববার ভোর থেকে 24 ঘন্টা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে ধলপুরের ঢাকা জেলা অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের নেতারা। গাড়ি রেকর্ডিং বন্ধ, অটোরিকশা চালকদের মুক্তি, গাড়ি জমা 900 থেকে কমিয়ে 600 টাকা করা সহ 7 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয় সিএনজি চালকরা। 900 টাকা জমা করছে, 900 টাকা তো জমা দিতেছি আগের থেকে, তো আমাদের ফয়দাটা কি করছে মিটার দিয়া? পুলিশ অনাদায় আমাদেরকে হয়রানি করে। এক জায়গায় একটা যাত্রীর জন্য আমরা দাঁড়াইছি, 2 মিনিট কথা কইতেছে, আইসা বলতেছে গাড়ি ডাম্পিং হবে। অভ্যন্তরীণ সড়কগুলোতে সিএনজি অটোরিকশার চলাচল ছিল খুবই কম, আর সিএনজি অটোরিকশার ড্রাইভার্স ইউনিয়নের ডাকা এ ধর্মঘটের সুযোগ নিয়ে বাড়তি ভাড়া দাবি করে যাত্রীদের জিম্মি করেছে অনেক সিএনজি চালক। মহাখালী থেকে এইখানে ভাড়া 250 টাকা 300 টাকা চায়, তো এই রেটে তো সবার আসা সম্ভব না। যে আজকে ধর্মঘটের জন্য নাকি এখানে আজকে কোনো গাড়ি ঘোড়া নাই, তো এরা নাকি বলতেছে পুলিশ ধরে নিতেছে। আমার পায়ে হেঁটে আমি অফিসে যাচ্ছি, আমার সময় লস হচ্ছে, তারা যাও দু একটা পাচ্ছি, তারা যেতে চাচ্ছে না। এদিকে সিএনজি চালকদের হুঁশিয়ার করে দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, মিটারের বাইরে অতিরিক্ত ভাড়া নিলে চালকদের ছাড় দেওয়া হবে না। জমার বিষয়টা আমরা স্ট্রিক্টলি আজকেও সিদ্ধান্ত নিচ্ছি যে কোনো অবস্থাতে জমা বেশি নেওয়া যাবে না। এখন তারা ইচ্ছে মতো যেখানে সেখানে ভাড়া নেবে, তারপরে ফ্রি স্টাইল চলবে, সেটা আইন সেখানে যেখানে সেখানে পার্কিং করবে। এই ব্যাপারে তো পুলিশের এনফোর্সমেন্টে যেতে হবে জনস্বার্থে। সিএনজি অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের দাবিগুলো নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে এরই মধ্যে আলোচনা করা হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ভ্যানের চাপায় মা ও 2 ছেলে সহ সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবা ও মেয়ে। ভোরে ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটায় মহাসড়কে দ্রুত গতিরোধক দেওয়ার দাবি জানান স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিলেন পুলিশ কর্মকর্তা। ফেনী থেকে বক্তের মুন্নার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমার বুকে ব্যথা করলে আমার বুকে 6 বছরের মেয়ে সাবরিনাকে ছাড়া পরিবারের সকল সদস্যকে হারিয়ে এভাবেই আহাজারি করছেন আহত দিদারুল কবির। আমি আদর করে দিরে আপু, আমি আপনারে জড়াই। স্বজনরা জানান, ভোরে স্ত্রী সন্তান নিয়ে অটোরিকশা বাড়ি ফিরছিলেন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইমামপুর গ্রামের ব্যবসায়ী দিদারুল কবির। পথে তিতাবরতলা এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দিদারুল কবিরের
স্ত্রী শাহিদা আক্তার, ছেলে সাইমুন কবির ও সাইদুল কবির মারা যান। এই সময় এলাকাবাসী আহত দিদারুল কবির ও তার মেয়ে সাবরিনাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয় এবং নিহতদের লাশ তাদের গ্রামের বাড়ি ইমামপুরে নিয়ে এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এবারে পাশারে করে ডাক দুইশো এক চালা গেছে তম্বি বারে যে কি হয়েছে কার কি হয়েছে আমার সাহিদা অ্যাক্সিডেন্ট হয়েছে কি সামনে থেকে যে পিক আপটা আসছে মিনি পিক আপ, ওই মিনি পিক আপে হেডলাইট জ্বালাইতেছে না। হেডলাইট অফ করে দেওয়ার কারণে সিএনজিরা একদম রং হয়ে গেছে, ওই থেকে কাটি নেওয়ার পরে লাস্টে আমার গাড়ির সাথে বাড়ি লাগিয়ে গেছে। ঢাকা চট্টগ্রামের পুরাতন মহাসড়কের এই ঘটনাস্থলের বাঁকে প্রায় দুর্ঘটনা ঘটায়। দ্রুত এখানে গতিরোধক নির্মাণের দাবি জানান এলাকাবাসী। এই জায়গাটা এত ডেঞ্জারাস যে এখানে অনেক আগে ইয়ে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোক মারা গেছে। এটা হচ্ছে পুরানো তো হাইওয়ে, ঠিক আছে। এখন এটা যদি কিছু না করতে পারে তাহলে অন্ততপক্ষে দুইটা স্পিড দেখা দিলে আমাদের লোকগুলো বাঁচে। দুর্ঘটনা রোধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমি যেহেতু জিনিসটা শুনলাম এখন এখানে অ্যাক্সিডেন্ট প্রায় হয়, তো আমি এই 6 মাসে কোনো অ্যাক্সিডেন্ট পাইনি। আমি এখন রোডসাইনের সাথে কথা বলবো, দেখি এখানে কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা। এই ঘটনায় এখনো ঘাতক পিকআপের চালক ও পিকআপটিকে আটক করতে পারেনি পুলিশ। পলাতক রয়েছে অটোরিকশা চালকও। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, চট্টগ্রাম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের ক্ষেত্রে বামপন্থী দলগুলোর সঙ্গে কংগ্রেসের আসন ভাগাভাগি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তবে বেশ কিছু আসনে প্রার্থী বাছাইয়ের কাজ এগোচ্ছে জানিয়ে শিগগিরই জটিলতা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন দু দলের নেতারা। এদিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তৃণমূলের নির্বাচনী ইশতেহার দেওয়ার পর দিন দলটির কড়া সমালোচনা করল বিজেপি। শনিবার সন্ধ্যায় কলকাতায় দলীয় অফিসে সংবাদ সম্মেলনে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, সিঙ্গুরে বিজেপি ছাড়া কেউ কারখানা করতে পারবে না। উনি তখন বলেন যে 68 লক্ষ লোককে চাকরি দিয়েছেন। আমরা হিসাব করে দেখলাম যে 77,257টা বুথে প্রতি বুথে 80 জনের চাকরি পাওয়ার কথা এই হিসাব অনুযায়ী। আমি গ্রামে গঞ্জে যাই, লোককে জিজ্ঞেস করলাম, ভাই তোমার বুথে কেউ চাকরি পেয়েছে? আজ পর্যন্ত আমাকে কেউ হ্যাঁ বলেনি। তো এই চাকরিগুলো কে পেলো? ভূতে পেলো না অন্য রাজ্যের থেকে গিয়ে চাকরিগুলো নিয়ে গেল? এটা আমার চিন্তার বিষয়। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট 2 দফায় 168টি আসনের প্রার্থী ঘোষণা করে। পাশাপাশি কংগ্রেসও 2 দফায় 107টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে। কংগ্রেসের দাবি অনুযায়ী ন্যূনতম 80 আসনও ছাড়তে রাজি হয়নি বামফ্রন্ট। এছাড়া কিছু আসনে 2 দলই প্রার্থী ঘোষণা করায় বামফ্রন্ট কংগ্রেসের জোটে টানাপোড়েন শুরু হয়। সমস্যা সমাধানে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বৈঠক করেন কংগ্রেস ও বামফ্রন্টের নেতারা। বৈঠক সফল হয়েছে বলে শনিবার দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রথম পর্যায়ের নির্বাচন শুরু হয়ে গেছে, তাই আসনে নির্বাচন হবে। সেখানে কংগ্রেসের যে শেয়ার, সেই শেয়ার অনুযায়ী কালকে আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা কোথা থেকে আমরা প্রার্থী তালিকা তৈরি করছি। ঠিক একইভাবে আজও আমরা 32টি যেখানে যেখানে কংগ্রেসের নির্বাচিত সদস্য আছে সেই রকম 32টি বিধানসভার তালিকা আমরা তৈরি করলাম। বামপন্থীরা এই জোটকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে চান বলে দাবি সিপিএম এর রাজ্য সম্পাদক ও বিধানসভার বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্রের। তিনি বলেন, রাজ্যে তৃণমূল ও বিজেপির আক্রমণের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হতে চাইছেন। আমরা চাই বিভ্রান্তি দূর হোক, যাতে ইতিবাচক অগ্রগতি ঘটে। বামফ্রন্ট কংগ্রেসের জোট নিয়ে জোটের পাশাপাশি বিজেপিও রাজ্যের 80% আসনে প্রার্থী দিতে পারেনি। তৃণমূল ছাড়া নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেনি রাজ্যের প্রধান এই 3 রাজনৈতিক দল। বিরোধীদের এই দুর্বলতা কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস দিনরাত জোর কদমে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। সময় সংবাদ, কলকাতা। আবারও ওয়ার্ল্ড টি20-র খবর। দর্শক, ওয়ার্ল্ড টি20-তে বাংলাদেশ ওমানের ম্যাচে রয়েছে বৃষ্টির শঙ্কা। এই মুহূর্তে ভারতের ধর্মশালায় আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। চলে যাচ্ছি তার কাছে। রোজ, বৃষ্টির খবর প্রথমে জানতে চাইবো আপনার কাছে, এখনো কি বৃষ্টি হচ্ছে?
পারমিতা, আপনি যেমনটা বলছিলেন বাংলাদেশ কিন্তু টস হেরে ব্যাটিং এর সুযোগ পেয়েছে। সেক্ষেত্রে উইকেটটা স্পোর্টিং উইকেট, এখানে আগে ব্যাটিং করার সুযোগ পেয়ে খুব একটা খারাপ হয়েছে তা কিন্তু না। কারণ আপনার মাথায় রাখতে হবে যে হঠাৎ করে বৃষ্টি এসে পড়তে পারে, সেটা মাথায় রেখে হয়তো বাংলাদেশের ব্যাটসম্যানরা স্কোরটাকে সমৃদ্ধ করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় পারমিতা, যেহেতু আবহাওয়ার এখানে কন্ডিশনটা আসলে একেবারে বিপরীতমুখী আচরণ করছে, যদি ম্যাচটা কোনো কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় তাহলে কিন্তু বাংলাদেশ নেট রান রেটের ব্যবধানে সুপার 10 খেলবে। আর একটা বিষয় পারমিতা বলে রাখা ভালো, যেটা হচ্ছে যে বাংলাদেশ এখান থেকে সুপার 10 কোয়ালিফাই করার পর কিন্তু বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো হবে কলকাতা এবং বেঙ্গালুরুতে। কলকাতার আবহাওয়ার অবস্থা কিন্তু এখান থেকে একেবারে উল্টোটা। এখানে যখন আমাদের অনুভূতিটা এমন যে আসলে এখানকার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াসের মতন লাগছে, কারণ খুব বাতাসটা একেবারেই খুবই ঠান্ডা। আর কলকাতার কন্ডিশন হবে কিন্তু 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ওখানে কিছুটা গরম থাকবে। বেঙ্গালুরু তো একই অবস্থা থাকবে। অর্থাৎ বাংলাদেশ দল যে এই ঘন ঘন ম্যাচ খেলছে, টাইট শিডিউল, এশিয়া কাপ খেলে এসে ভিন্ন কন্ডিশনে খেলার পর এখান থেকে আবার কলকাতায় যাচ্ছে, এটাও একটা মানে অদৃশ্যমান প্রতিপক্ষ বাংলাদেশের জন্য। তো সবকিছু ছাপিয়ে আসলে বাংলাদেশ আজকের ম্যাচের দিকে মনোযোগ, তাদের প্রত্যাশা আজকের ম্যাচটাকে আন্ডারডগ ওমানের বিপক্ষে ফেভারিটদের মতো জেতা। আর একটা বিষয়, ওমানে কিন্তু আজকে এই ম্যাচকে ঘিরে উৎসব চলছে, যেটা ওদের কোচ আমাদের জানিয়েছেন যে অঘোষিতভাবে এক সরকারি ছুটি তাদের ওমানে, কারণ এই ম্যাচকে ঘিরে তারা খুবই মানে রোমাঞ্চ কাজ করছে। তাদের ক্রীড়ামন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী থেকে অনেক মন্ত্রী নাকি ওমানকে স্বাগত জানিয়েছেন, এই ম্যাচে উৎসাহ দিয়েছেন। তো আসলে তারা রূপকথা জন্ম দিতে চায়, আর বাংলাদেশ চায় কিন্তু তাদের স্বাভাবিক খেলাটা খেলে ফেভারিটদের মতো খেলেই ওমানকে হারিয়ে সুপার 10 নিশ্চিত করতে চায়। ফিরছি পারমিতা আপনার কাছে। ধন্যবাদ রোজ। ধর্মশালার আকাশে আসলে এখনো মেঘ দেখতে পাচ্ছিলাম, তো বাংলাদেশ ওমানের যে ম্যাচটি আজকে হবার কথা রয়েছে সেটি হবে কিনা সেটি আসলে সেই সময়ে আমরা বলতে পারবো। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিং এর ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক। ফিলিপিন্স থেকে মাত্র $68,000 উদ্ধারের দাবি। কেন্দ্রীয় ব্যাংকের উপর ক্ষুব্ধ অর্থমন্ত্রী। বিভিন্ন দেশে বন্দী 13,000-এর বেশি বাংলাদেশি পরিচয় নিশ্চিত না হওয়ায় ফিরিয়ে আনতে বিলম্ব, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অধিকার নিশ্চিতের আহ্বান অভিবাসন বিশেষজ্ঞের। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হাইকোর্টে খারিজ। তথ্য দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে নেওয়া যাবে আইনি ব্যবস্থা।